এটা তো একেবারেই স্পষ্ট যে এই বিষটা হয় তুমি মিশিয়েছিলে মায়া, আর নয়তো তুমি মিহিকা। ওটা তুমি যে বিষটা মিশিয়েছিল মদের গ্লাসে। ভান্ডারী মামার খুন মায়াই করেছে। কেডি পাঠককে হারালো কে? আমি। কিন্তু কেন আমার মনে হচ্ছে যে এই কেসটা বন্ধ হয়েছে, সমাপ্ত নয়। আমি আমার ভাইকে খুন করেছি। এটা কিরকম মজা করছেন আপনি? কেননা মায়া আর মিহিকার মায়ের তো অনেকদিন আগেই মৃত্যু হয়ে গিয়েছে। একদিক থেকে তো এটা সত্যি, তাই না, যে মা নিজের মেয়েদের একটা শয়তানের হাতে অসহায়ভাবে ছেড়ে দিয়ে গেছে। তার জীবন মৃত্যুর থেকে খারাপ হবে না তো আর কি হবে? আমি 21 বছরের অবিবাহিত মা ছিলাম। আমি দুজন যমজ বাচ্চার জন্ম দিয়েছিলাম, কিন্তু ওদের অবস্থা দেখে আমি ভয় পেয়েছিলাম। জীবন আর সমাজের সামনাসামনি হওয়ার সাহস ছিল না আমার। আর আর ওই দুজন বাচ্চাকে ছেড়ে আমি পালিয়ে যাই। আর লোকেদের মনে হলো যে আমি মরে গেছি। তাহলে এত বছর পর হঠাৎ করে ফেরার কারণ? ইন্সপেক্টর সাহেব, আমি তোমার বাচ্চাদের সঙ্গে অনেক বছর আগে থেকেই দেখা করতে চাইছিলাম, কিন্তু সমাজের নজর থেকে আমাকে লুকিয়ে আমি আমার মেয়েদেরকে দেখতাম। আর তখন আমার মনে হলো যে আমি আমার বাচ্চাদের কোন নরকের মধ্যে ঠেলে দিয়েছি। অমরনাথ যতই আমার মাস্তুতো ভাই হোক, ও আমার মেয়েদের উপর অত্যাচার করত। আর এইসব দেখে আমার রক্ত গরম হয়ে যেত। ব্যাস, তখনই সিদ্ধান্ত নিই আর আমি ওকে মেরে ফেলি। ইন্সপেক্টর তবে আগে বলুন। আমি দিশা খান্না, ফ্লেভার্স চ্যানেল থেকে। আপনার কথা হয়েছে আমার বসের সাথে। হ্যাঁ, যে ভান্ডারীকে দেওয়া 1 লাখ টাকা আমরা ফেরত নিতে পারি। এমনিতে তো ওই টাকা আমরা ওনার ভাগ্নিদের জন্য দিয়েছিলাম। এখন যখন কেস হয়ে গেছে তো এই নিন, আর এখানে সাইন করে দিন। তাহলে নোটের বান্ডিল আপনি পাল্টেছেন? পাল্টেছি মানে? তার মানে যে 1 লাখ টাকা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম ওটা সিরিয়াল নাম্বারে সিলড আর নতুন নোট ছিল। এটা তো লুজ বান্ডিল। যাই হোক, কি আর এসে যায়, লাখ তো লাখই। আপনার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে বান্ডিলটা বদলে গিয়েছে? আমি নিজে ব্যাংক থেকে উইথড্র করেছি এই বান্ডিল, সিলড ব্যাংক নোট। এটা ওই বান্ডিলটা নয়। পিঠের চামড়া তুলে দেবো। বল। সত্যি বলেছি স্যার, আমি সত্যি বলেছি। বলবি না আমাকে? বলবি না? বলছি স্যার, বলছি ভান্ডারী সেটার কাছে ব্যাংক থেকে বার করা নতুন নতুন কড়কড়ে নোটের বান্ডিল ছিল স্যার। তাহলে কেউ নোটের বান্ডিল কেন পাল্টাবে? এ ফুকান, মিথ্যা কথা বলিস না। তুই ভালো করে চিনিস আমার। সত্যি করে বল, নাহলে পিঠের চামড়া তুলে দেবো। ভাবে দিবি স্যার। স্যার, আমি এই নোটের বান্ডিল আমার নিজের সিন্ধুকে কড়কড়ে রেখেছিলাম। দাবে এই কথাটার স্পষ্ট করার মাত্র একটাই উপায় রয়েছে। এই নোটের বান্ডিলটার ফিঙ্গারপ্রিন্টস রিপোর্টটা বার করে নে। ডক্টর সিংঘল, দুই বোনের আলাদা হওয়ার এই সাকসেসফুল অপারেশন করে আপনার কি রকম লাগছে? ইন্ডিয়াতে এই ধরনের প্রথম অপারেশন হলো, আর এটা আমার সৌভাগ্য। আমি সুযোগ পেয়েছি। আপাতত আপনি তো এখন স্টার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো এখন শুরু হবে দুই বোনের আলাদা আলাদা জীবন। কিন্তু আলাদা জীবন শুরু হওয়ার আগেই দুজনেই যাবে একসাথে কোর্টে, যেখানে এই কেস রিওপেন হওয়াতে এসেছে নতুন মোড়। তার কাছে দয়া করে আপনি আদালতকে বলুন যে আপনি আপনার মাস্তুতো ভাইয়ের থেকে নিজের মেয়েদের ছাড়ানোর জন্য কি করেছিলেন। আমি জানতাম যে অমরনাথের মদের নেশা ছিল, আর এই জন্য আমি মদের বোতলে ওই বিষ ঢেলে দিই আর ওই বোতলটাকে ওর ঘরের সামনে রেখে দিই। এটা জেনে যে অমরনাথ ওই মদ না খেয়ে কখনো ফেলে দেয় না, যেরকম ভেবেছি তেমনই হয়েছে। ওই মদটা খেয়েছে আর ও মারা গেছে।
মিসেস তারিকা শাস্ত্রী, শাস্ত্র ওলটপালট করার অদ্ভুত ক্ষমতা আছে আপনার। পুরো রামায়ণ শেষ হয়ে যাওয়ার পর আপনার এটা বক্তব্য যে মা সীতার অপহরণ রাবণ না, বিভীষণ করেছিল। উকিল সাহেব, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আমি আমার ভাইকে মেরেছি। আমার মায়া তো নির্দোষ। জজ সাহেব, আপনি ওকে ছেড়ে দিন, আর তার বদলে আপনি আমাকে জেলে বন্দি করুন। আপনার আবেদন শিরোধার্য। আমি নিজে অনুরোধ করব জজ সাহেবকে, আর আমি এটা নিশ্চয়ই চেষ্টা করব যে আপনি জেলে যান, কিন্তু খুনের অভিযোগে নয়, মিথ্যে বলার অভিযোগে। মিথ্যে? কোনটা মিথ্যে? ওয়েট, এটাই ওই বোতল না যেটাতে মদ ছিল, আর এই মদ ভরা বোতলে আপনি বিষ মিশিয়ে আপনি নিজের ভাইয়ের ঘরের সামনে রেখেছিলেন? এটা? হ্যাঁ। কিন্তু এরকমটা হয়নি, ইওর অনার। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বিষ শুধু গ্লাসে পাওয়া গেছিল, এই বোতলে কোনো রকম বিষের ট্রেস পাওয়া যায়নি। মিসেস শাস্ত্রী, আপনি আদালতে মিথ্যে বললেন কেন? বলুন। আমি কোনো রকম মিথ্যে বলিনি, এটা পুরোপুরি সত্যি। আর এই কর্মের শাস্তি তো আমারই পাওয়া উচিত। তারিকা দেবী, 20 বছর আগে যে ভুলটা আপনি করেছেন অবশ্যই তার প্রায়শ্চিত্ত আপনি করুন, কিন্তু ঠিক এইভাবে নয়। ব্যাপার কি কেডি? ইওর অনার, তারিকাজি সেটাই করছেন যেটা এই পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো মাই করবেন। নিজের সন্তানের পীড়া নিজের কাঁধে নিচ্ছেন। 20 বছর আগে আমি আমার বাচ্চাদের ছেড়ে চলে না যেতাম, তাহলে আজ এই দিন আমাকে দেখতে হতো না। মায়া আইনের অপরাধী, আর আমি আমার মায়া। এই জন্য আমার অপরাধের শাস্তি আমার বাচ্চাকে দেবেন না জজ সাহেব। আমার দোষের শাস্তি ওকে দেবেন না, ওকে ছেড়ে দিন, ও নির্দোষ জজ সাহেব। তারিকা দেবী, আপনার এই মনের পরিস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু আফসোস আইন শুধু প্রমাণের ভাষা বুঝতে পারে। আমায় রাইট মিস্টার কেডি পাঠক? ইওর অনার, আমার এটা রিকোয়েস্ট হলো যে যত কষ্ট করে পাঠক সাহেব এই কেসটা রিওপেন করেছেন, আপনি ঠিক ততটাই সহজভাবে এটা বন্ধ করে দিন চিরকালের জন্য। আর মিসেস শাস্ত্রীর বয়ানের পরে মায়ার যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখুন। থ্যাংক ইউ মিস্টার পাঠক, আমাকে দ্বিতীয়বার জেতানোর জন্য। নয়তো কিছু লোক তো এটা মানতো যে আমার জয়টা শুধুমাত্র কাকতালীয়, কিন্তু আপনি এটা প্রমাণ করে দিলেন যে আমার জয়টা কাকতালীয় নয়, আমার প্রতিভা। জয় পাওয়ার একটা তাড়াহুড়ো থাকে আপনার। আমার মনে হয় যেটা এই যুব সমাজের একটা সাধারণ সমস্যা। ইওর অনার, তারিকা দেবীর বক্তব্যের মাধ্যমে আমরা যদিও মায়া নির্দোষ এই প্রমাণটা এখনো পাইনি, আমার পুরো বিশ্বাস রয়েছে যে একজন ব্যক্তি রয়েছে যিনি সেখানে পৌঁছতে আমাদের সাহায্য অবশ্যই করবেন। জেশন। কি ব্যাপার জেশন? এখনো তো আমি প্রশ্নটাই করিনি, আর আপনি এতটা চিন্তিত হয়ে গিয়েছেন কেন? এই বান্ডিলটা পুলিশ ফুকনের সিন্দুক থেকে উদ্ধার করেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে এটা সেই বান্ডিলটা নয় যেটা ফুকন ভান্ডারির কাছ থেকে চুরি করেছিল। মানেটা একদমই স্পষ্ট জেশন, বান্ডিলটা বদলানো হয়েছে। আর যেহেতু এই বান্ডিলটার মধ্যে তোমার আঙুলের ছাপ একেবারে স্পষ্ট, তাতে এটা প্রমাণ হয় যে এই বান্ডিলটা তুমিই বদলেছ। এটা বলো যে এই নোটের ওপর তোমার আঙুলের ছাপ কিভাবে এলো? স্যার ফুকন, স্যার
ফুক্কানি ভান্ডারি মামার মৃত্যুর পর নোটের বান্ডিলটা চুরি করেছিল আর আমাকে এটা লুকিয়ে রাখতে বলেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। হতে পারে সেই সময় হাতের আঙুলের ছাপ। এই কি উল্টোপাল্টা কথা বলছো? আরে আমায় কখন বান্ডিল দিয়েছিলে? আপনি মাঝখানে বলবেন না। জসাবি মিথ্যা কথা বলছে। চুপ। দেখো জশন, আমি ভালো মতো জানি যে এই নোটের বান্ডিলটা তুমি সেদিনকে বদলে দিয়েছিলে। এর কারণটা তুমি আদালতে বলতে চাও না, সেটা একেবারে অন্য ব্যাপার। কিন্তু একটা সুখবর আছে, এরকমটা শুনেছি। সেটার ব্যাপারে তো তুমি অবশ্যই আমাদের বলতে চাইবে। মিহিকার তোমার সম্বন্ধের, তোমাদের বিয়ের কোন তারিখটা নির্ধারিত হয়েছে? স্যার, এই মাসের 29 তারিখ। 29 তারিখ? 29 তারিখ তো সেই দিনটাই যাবে মায়াকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে, হাতকড়া পরিয়ে, বেড়ি পরিয়ে, যেখানেও আজীবন কারাবাস ভোগ করবে। নিজের মাথায় হত্যাকারীর কলঙ্ক নিয়ে। আর এখানে তোমার আর মিহিকার বিয়ে হবে। বিয়ে হবে, উৎসব পালন করা হবে, আর বাকি জীবন সুখে কাটবে। क्या बात है, वेल डन। প্রশংসনীয় খেলা খেলেছো তুমি জশন। একদিকে মায়ার ওপর হত্যাকারীর অভিযোগটা এনে ওকে কারাবাস করিয়ে দিলে, আর অন্যদিকে মিহিকাকে নিজের করে নিলে। ওয়েল ডান। এটা আপনি কি বলছেন স্যার? জজ সাহেব, না আমি কোনো খেলা খেলেছি আর নাই আমি কোনো ভিত্তিহীন দোষারোপ করছি। এটা তো প্রমাণ হয়ে গেছে জজ সাহেব। এই মেয়েটা মায়াই এর মামার খুনি। আমার বোন কাউকে খুন করেনি। এখানে এই কাঠগড়ায় মায়ার বিরুদ্ধে মিথ্যে শুধু ফুকানার জশনি বলেনি, আমিও বলেছি। না মায়া জশনের বাড়ি থেকে বিষ চুরি করেছে, আর নাই ফুকান ওই বিষ গ্লাসে ওকে ঢালতে দেখেছে, আর না মায়া ওই গ্লাস বাইরে ফেলেছিল। এটা 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 কি হচ্ছে ইয়োর অনার? এটা মানে ইনি এটা করতে পারেন না। না, তুমি 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 তোমার বয়ান বদলাতে পারো না। হঠাৎ তোমার 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 নিজের বোনের প্রতি ভালোবাসা উতলে উঠলো, আর আর আমার ভালোবাসা তো আগেও ছিল মায়ার জন্য, কিন্তু ভালোবাসার আসল মানে মায়ার থেকে আলাদা হবার পরই জানতে পেরেছি। প্রথমে আমি মায়াকে বোঝা ভাবতাম, আমি ওর থেকে আলাদা হতে চাইতাম, কিন্তু মায়া ও কখনোই রাজি ছিল না এই ব্যাপারে। তাই জন্য যখন মামা খুন হলেন আর আমি দেখলাম যে মায়ার ওপর সব দোষ আসছে, তখন আমি ভাবলাম যে আমি আমার বয়ান বদলে দেব, আর মায়াকে বাঁচানোর জায়গায় ওকে ফাঁসিয়ে দেব। জানালা দিয়ে গ্লাসটা বাইরে ফেলে দেওয়ার বিষয়টা খুবই সন্তর্পণে আপনি সেই বক্তব্যটা রেখেছিলেন। এরকমটা মনে করালেন আমাদের সবাইকে যে নিজের বোনকে বাঁচানোর জন্য উতলা হয়ে গিয়ে আপনি সেই ভুলটা করে ফেলেন। হ্যাঁ, যাতে মায়ার সাজা হয় আর আমাদের দুই বোনের বিচ্ছেদের দায়িত্ব আমার নয়, আইনের হয়ে যায়। আর এই আইনের নিরিখে যে স্বপ্নটা আপনি দেখেছিলেন, সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত। ওটা তো শুধু স্বপ্নই ছিল স্যার, কারণ বাস্তব এটাই যে মায়া হয়তো আমাকে ছাড়া থাকতে পারে, কিন্তু আমি মায়াকে ছাড়া থাকতে পারবো না। জজ সাহেব, আপনি আমার অপরাধের জন্য আমাকে যা ইচ্ছে সাজা দিন, কিন্তু আমার বোনকে ছেড়ে দিন। ও নির্দোষ, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ইয়োর অনার, এই 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 কথার কোনো মূল্য নেই, কারণ এক বোন তার নিজের বোনকে বাঁচানোর জন্য তো মিথ্যে কথা বলবেই। অদ্ভুত জসপাল বাবু, অদ্ভুত। যখন মিহিকার বক্তব্য অনুসারে মায়া দণ্ডপ্রাপ্ত হয়েছিল আর আপনার জয়, তখন তো ওনার কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল, আর এখন
ওনার কথার উপর ভিত্তি করে যখন মায়ার রেহাই পেয়ে যাচ্ছে আর আপনার হার হচ্ছে, আর তখন ওনার কথার কোনো মানে থাকলো না, কোনো অর্থ থাকলো না, কোনো মূল্য থাকলো না। অদ্ভুত। ইওর অনার, এই কেসে শুধুমাত্র মিহিকারই নয়, সমস্ত সাক্ষীর সাক্ষ্য মিথ্যে। মায়া নির্দোষ। মায়া নির্দোষ? তো ইওর অনার, তাহলে মিহিকা দোষী? খুবই সহজ ব্যাপার। ওই রান্নাঘরে শুধুমাত্র দুটো লোক ছিল। যদি মায়া না মিশিয়ে থাকে তার মানে মিহিকা মিশিয়েছে। তার মানে মায়া যদি দোষী না হয় তাহলে মিহিকা দোষী। আমি এই খুন করিনি, আমি এসব কিছু করিনি। আমি কেন মারবো মামাকে? আপনারা 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 সবাই আমার এভাবে কেন দেখছেন? আমি মানছি যে আমি আমার বোনের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছি, কিন্তু কিন্তু আমি আমার মামাকে মারিনি আমি। মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, কত মিথ্যে বলবে তুমি? এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি 1 নম্বরে মিথ্যাবাদী। আর যদি তোমার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ থাকে তোমার কাছে, কোনো সাক্ষী থাকে তোমার কাছে, তাহলে সেটা পেশ করো আদালতে। আছে কোনো সাক্ষী? আমার জীবনের সাক্ষী শুধুই আমার বোন মায়া। মায়া? মায়া জালে ফাঁসিয়ে দিয়েছে তোমাকে। মায়া, তোমার এই বোন, এই সেই সুযোগ বদলা নেওয়ার, এটাই ঠিক সুযোগ। মায়া, তোমার এই বোনের ওপর বদলা নেওয়ার এটাই ঠিক সুযোগ। ঠিক যেভাবে ও তোমার অপরাধের পর্দা ফাঁস করে তোমাকে এই অবধি ভাসিয়ে দিয়েছে, ঠিক সেইভাবে তুমিও পর্দা ফাঁস করে দাও। বলে দাও যে এই ষড়যন্ত্রে তুমি একা ছিলে না, তোমার বোনও তোমার সঙ্গে ছিল, আর তোমরা দুজনে মিলে তোমার মামাকে মেরেছো। মিহিকা দিদি, মিহিকা দিদি, মিহিকা দিদি মামাকে মারেনি। আমার মায়া, কেন এসেছো তুমি এখানে? তোমার কাছে ক্ষমা চাইতে মা। কি ভাবো তুমি? আর দিদি, যখন চাও কাছে টানো আর যখন চাও দূরে সরিয়ে দাও। এমন ভাবে বলো না মায়া। আমি কারোর মেয়ে নই, আর না কারোর বোন। যখন ভাগ্য আর আইন আমায় আলাদা করেই দিয়েছে, তখন একাই থাকতে পারবো, বেঁচে থাকবো। কারোর সাহায্যের দরকার নেই আমার। যাও তুমি এখান থেকে, যাও যাও। আমায় ক্ষমা করে দে আমার বোন, আমায় ক্ষমা করে দে। আমায় ক্ষমা করে দাও জশন। যতক্ষণ না আমার বোন নির্দোষ বলে প্রমাণ হচ্ছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? আজ আবার তোর বোনের জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছিস? আরে কি করিনি তোর আর তোর বোনকে আলাদা করার জন্য? কি কি করেছো তুমি জশন? বলো, মামাকে তুমি মেরেছো? হ্যাঁ, তুমি মেরেছো? এই আমাকে আগে উত্তর দে আমার কথার। যদি তোর বোনকে আমি জেল থেকে ছাড়িয়ে দিই, তাহলে তুই আমার সঙ্গে বিয়ে করবি না? জশন ছাড়ো আমায়, আমার লাগছে। জশন ছাড়ো। শুধু তুই একবার বল। জানি আমি, সবকিছু জানি আমি। কি কি জানো তুমি? কি জানো তুমি? আরে জানি আমি তোর মামাকে কে মেরেছে। কে? তুমি মেরেছো মামাকে? আমি মানিনি তোর মামাকে। আর ওই যে গ্লাসটা গায়েব হয়ে গেছিল না, ফক্কান করেছিল গায়েব। এখন তো যাচ্ছি আমি।
তুই দেখতে থাক, তোর বোন মুক্ত। তারপর তুই যদি না করিস না, তুইও পৃথিবী থেকে মুক্ত। হ্যালো। হ্যালো আকাশ আঙ্কেল, আমি মিহিকা বলছি। হ্যাঁ মেহিকামা, কি ব্যাপার, এত ভয় পেয়েছো কেন? আঙ্কেল, জশন জানে যে মামার খুন কিভাবে হয়েছে, আর যদিও এইসবের মধ্যে থাকে তাহলে আমি ওকে জ্যান্ত ছাড়বো না। যদি আমার বোন কেউ ফাঁসিয়ে থাকে তাহলে আমি ওকে মেরে ফেলবো। ধৈর্য ধরো মা, কাম ডাউন কাম ডাউন। আচ্ছা আমি ওখানেই এসেছি, কিছু করে বসো না তুমি। জসন, স্যার পুরো কেসটাই উল্টোপাল্টা। মিহিকাই নিজের মামাকে মেরেছে, এখন রিপেন্ট করছে, সেই জন্য নিজের বোনকে বাঁচাচ্ছে। কিন্তু আদালতে তো মায়া মিহিকাকে নির্দোষ বলল। যদি মিহিকা দোষী হতো তো মায়া এরকম কেন বলতো? ভেরি সিম্পল স্যার, মিহিকা পুরো জীবন নিজের বোন মায়ার ওপর জোর খাটিয়ে, মায়া ওকে ভয় পায়, সেই জন্য ওর অপরাধ নিজের ঘাড়ে নিচ্ছে। যদি এরকমটা হয় তো বিষ মেশানো গ্লাসটা গেল কোথায়, ব্যাপারটা কি করে হলো? আর তারপরে নোটের বান্ডিলটা, ওইটা কি করে বদলালো, কে বদলালো, কেন বদলালো? এরকম বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে বরুণ, যেগুলোর এই সময় আমাদের কাছে কোনো উত্তর নেই। আমার মনে হচ্ছে যে কোনো তৃতীয় কেউ আছে, যে এই খেলাটা খেলছে আর এই দুজন বোনকে একেবারে পুতুলের মতো ব্যবহার করছে। সেই জন্যই তো আমার ডাউট ওই হিরোর ওপর। জেসন মামার খুন করেছে হবে আর তারপর ফাঁসিয়েছে সিস্টারকে। পসিবল। হ্যাঁ দেবে বল, কি? ইনিশিয়াল রিপোর্ট অনুযায়ী কেউ এর গলাতে সাইনাইড ভরা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। আবার সাইনাইড? সাহেব, সাহেব জলের ট্যাঙ্ক থেকে এই ব্যাগটা পেয়েছি। সেই পুরনো নোট, সেই সবুজ রাবার ব্যান্ডস, আর এটা কি? ও মাই গড, এই 1 লাখের তারাটা তো ওটাই। এটাতে সেই সিরিয়াল নাম্বারগুলোই আছে যেটা ভান্ডারির কাছে ছিল। তাহলে কি ভান্ডারির নোটের বান্ডিল এটা? কেডি স্যারের সন্দেহ একদম ঠিক, জশনই ওই নোটের তারাটা বদলেছিল। কিন্তু কেন বারুন? আর জশনের কাছে এত টাকা এলো কোথা থেকে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইয়োর অনার, 2 বোনের ভালোবাসার প্রমাণ, 2টো লকেট, যেটার মধ্যে একটা মায়ার কাছে আর একটা মিহিকার কাছে। যেটা ছিল
সেটা পুলিশ জশনের বাড়ির বাইরে পেয়েছে। আমি জানি না যে ওটা কি করে ওখানে পাওয়া গেল। ইওর অনার, যশনের মৃত্যুর পর তো একটা বিষয় একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে যে মায়া নির্দোষ। কারণ আসল হত্যাকারী যে যশনকে হত্যা করেছে ও বাইরে ঘুরে বেড়াচ্ছে। পাঠক সাহেব, খুন তো আসলে একটা কেস। খুনি তো একজন নয়, দুজন। একজন ভেতরে, আরেকজন জানো আমার কি মনে হচ্ছে যে এইসব প্রথম থেকে তোমাদের দুই বোনের ষড়যন্ত্র মিলিতভাবে। প্রথমে তোমরা দুজন মিলে নিজের মামাকে মেরে ফেললে, তারপর সবচেয়ে বড় প্রমাণ জশন, যাকে তুমি মেরে ফেললে, যাতে মায়ার বিরুদ্ধে কেস দুর্বল হয়ে যায়। বাহ, অসাধারণ। জসওয়াল বাবু, আশা করছি আপনার এই সন্দেহের অতিরিক্ত আপনার এই অভিযোগের কোনো সাক্ষীও রয়েছে আপনার কাছে। পাঠক সাহেব, উকিলদের কাছে সাক্ষী আর প্রমাণ ছাড়া আর কি থাকতে পারে? মায়া আর মিহিকা দুজন আমার কন্যার মতো, কিন্তু যেটা সত্যি সেটা আমি লুকোতে পারি না। ওই রাতে ভীত অবস্থায় মিহিকার আমার কাছে ফোন এসেছিল। আঙ্কেল, জশন জানে যে মামার খুন কিভাবে হয়েছে, আর যদিও এইসবের মধ্যে থাকে তাহলে আমি ওকে জ্যান্ত ছাড়বো না। আমার ভয় হচ্ছে যে আমি ওখানে পৌঁছাবার আগেই রেগে গিয়ে মিহিকা। জসওয়াল বাবু, আপনার যদি সমাপ্ত হয়ে যেত, আমি যদি কোনো আপত্তি না থাকে তাহলে। একদম না, আসুন। ধন্যবাদ আপনাকে। তো ডক্টর আকাশে একটা কথা আরো বলেছিল মিহিকা আপনাকে, যেটা আদালতে আপনি বলতে বোধহয় ভুলে গিয়েছেন। মিহিকা আপনাকে বলেছিল যে জশন এটা জানে যে অমরনাথ ভান্ডারীর হত্যাটা ঠিক কে করেছে, এরকম বলেছিল না মিহিকা আপনাকে? আর তারপর আপনি বলেছিলেন যে আপনি ওখানে জশনের বাড়িতে গিয়েছিলেন, জশনের কাছেই গিয়েছিলেন, আর তারপর জশনের হত্যা হয়ে গেল। মন দিয়ে দেখার বিষয় হলো এইটা যে জশনের হত্যাটা ঠিক কিভাবে হলো। সিরিঞ্জের সাহায্যে গলার ভেতরে একেবারে সোজা বিষ ঢুকিয়ে দেওয়ার কারণে। আর তো ডক্টর আকাশে এত সহজভাবে ইঞ্জেকশন হয়তো কোনো নার্স দিতে পারেন, আর না হলে কোনো ডক্টর। আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? আগে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমি জেসনকে কেন মারবো? কেননা জশন জানতো যে অমরনাথ ভান্ডারীকে হত্যাটা আপনি করেছেন। অর্ডার, অর্ডার। দিস ইজ আটার ননসেন্স। ওই বাচ্চা দুটির শুভাকাঙ্ক্ষী আমি, কোনো শত্রু নই যে কাউকে মেরে ওদের ফাঁসিয়ে দেব। ইন্সপেক্টর দাবে, জজ সাহেব ফুকান কাল রাত লকআপ থেকে পালিয়েছিল। একে আমরা আজ সকালেই ধরেছি জশনের বাড়ির পাশ থেকে, আর এর হাতে এই সিরিঞ্জটা ছিল। এর মধ্যে এখনো কিছুটা পরিমাণে সাইনাইড রয়েছে। সাহেব, যদি আমি জানতাম রাতেই জশন মারা গেছে, তাহলে সকাল সকাল কেন আমি ওর বাড়িতে যেতাম? স্যার, আমি ওকে মারিনি স্যার। সেটাই তো আমি জানতে চাইছি যে আপনি ওখানে গিয়েছিলেন কেন, আর তারপর এই সিরিঞ্জ, গল্পটা কি? কাল যখন আমি পুলিশের তারাকে রাতভর লুকিয়েছিলাম, তো সকাল সকাল জশনের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যাই। দেখি যে ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হলো আমার পায়ের নিচে কিছু আছে। আমি তুলে দেখলাম ওটা একটা ইঞ্জেকশন ছিল। আমি ফেলতে যাব কি পুলিশ আমাকে ধরে ফেললো। এই রূপান্তরের জন্য ধন্যবাদ, কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা আপনি দেননি যে কেন আপনি জশনের বাড়িতে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন ফুকান, বলো। সাহেব, আমি এটা বলার জন্য গেছিলাম, ওই রহস্য যদিও পুলিশকে বলে দেয়, আমি ওকে আমার সাথে ভিতরে নিয়ে যাব। কি রহস্য? মানে কোন 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 রহস্যের বিষয় তুমি বলছো? এই যে যখন ভান্ডারী শেঠের মৃত্যু হলো, তখন মদের গ্লাস
আমি চুরি করেছিলাম সাহেব। যশোর আমাকে এইসব করতে দেখে নিয়েছিল সাহেব। আমি ভয় পেয়ে গেছিলাম যে আজ নয়তো কালো আদালতে সব সত্যি কথা বলে দেবে। আর এই কারণে আপনি ভান্ডারিকে মারলেন? আমি মারিনি স্যার, আমাকে যেরকম করতে বলা হয়েছিল আমি সেরকমই করেছি। আমাকে বলা হয়েছিল যে ভান্ডারি সেটার মৃত্যুর পর মদের গ্লাসটা নষ্ট করে দাও, যার জন্য আমাকে 50,000 টাকা দেওয়া হয়েছিল। 50,000 টাকার বান্ডিল পেয়েছিলে। কিরকম ছিল এই বান্ডিলটা? নতুন নোট, পুরনো নোটে ভরা, এরকম? আগে হ্যাঁ, সবুজ আমার ফ্রেন্ডদের বাধা ছিল। আই সি। আর কে চুক্তি করেছিল আপনার সঙ্গে? ডক্টর আকাশে। পুরো মিথ্যে কথা, এটা ফালতু কথা বলছে ও। অর্ডার অর্ডার। আপনি বসুন মিস্টার আগাসে। আমি দিব্যি করে বলছি, আমাকে উনি ফোন করেছিলেন আর আমাকে বলেছিল যে আমি ডক্টর আকাশে বলছি, তোমাকে এরকম কাজ করতে হবে আর তোমাকে এত পয়সা দেওয়া হবে। 19 ফেব্রুয়ারি প্রগতি ময়দানে বাইরে রোডের উপর দেখা করো। উনি গাড়ি করে এসেছিলেন, আমাকে পয়সা দিলেন আর চলে গেলেন। স্যার এই লোকটা মিথ্যে বলছে। না তো আমি ওকে টাকা দিয়েছি, না ওকে কোনো ফোন করেছি। জানি না কেন ও আমাকে ফাঁসাচ্ছে। বাজেভাবে ফেসেছেন পাঠক সাহেব। না মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা আপনি কি করে প্রমাণ করবেন স্যার? মিশ্রবাবু, অনেক অনেক ধন্যবাদ। কি ব্যাপার কেডি, মাথা ঘুরে গেল? না, আমার মনে হচ্ছে হয় এরকম মাঝে মাঝে স্ট্রেসের জন্য, কিন্তু স্যার বুঝলেন না, বুঝিয়ে দিচ্ছি। রিওনার ইনার একটা কাজ আমাকে ধারণা দিয়ে দিল যে এই পুরো খেলাটা ঠিক কি। আমি বলছি, মায়া অনেকটাই ভেবে এবং বিচার করে আমার প্রশ্নের উত্তর দেবে। সেই দিন যখন তুমি তোমার মামার জন্য মদের ওই গ্লাসটা নিয়ে ওখানে গিয়েছিলে, তখন তোমার মামা ওখানে কি করছিলেন? হ্যাঁ, উনি নোটের বান্ডিল থেকে নোট গুনছিল। নোটের বান্ডিল গুনছিলেন ইওর অনার। আর কি, নোটের বান্ডিলটা গোনার সময় সাধারণভাবে মানুষ যেটা করে থাকেন, আঙুল চেটে ওই যে লেগে থাকা নোটগুলোকে আলাদা করার জন্য এরকম কিছু করছিলেন কি? আগে হ্যাঁ। দ্যাটস ইট ইওর অনার, দ্যাটস ইট। বিষটা না মদে ছিল না মদের ওই গ্লাসটায়, বিষ নোটের ওপর লাগানো হয়েছিল। হোয়াট? অদ্ভুত বিষয় না? ইওর অনার, ওই বান্ডিলের সমস্ত নোটের কোনায় সায়ানাইড বিষের প্রলেপ দেওয়া হয়েছিল। হোয়াট? আর সেই সময় অজান্তেই ভান্ডারীবাবু ওই নোটটা গোনার সময় এরকম ওই বিষ চেটে যাচ্ছিলেন আর নিজেকে বিষাক্ত করে ফেললেন। জয়সওয়ালবাবু, আপনি তো এবার নিশ্চয়ই বিশ্বাস করবেন যে হত্যার পর ওই গ্লাসটা কেন চুরি করা হয়েছিল আর ওই নোটের বান্ডিলটা কেন বদলানো হয়েছিল। না না মানে আরে আপনি ছাড়ুন, আপনার মস্তিষ্কে অতটা চাপ দেওয়ার কোনো দরকার নেই আপনার। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ইওর অনার, গ্লাসটাকে এই কারণে বদলানো হয়েছিল যাতে পুলিশ এটা সন্দেহ করে যে ওই গ্লাসেই বিষটা ছিল। আর স্পষ্ট এটা যে নোটের বান্ডিলটাকে বদলানো হয়েছিল যাতে এই হত্যার অস্ত্রের ব্যাপারে কেউ জানতে না পারে। এখন আমি কিছু জিজ্ঞেস করি? হ্যাঁ বলুন না। খুবই সহজভাবে আপনি এগুলো বলে তো দিলেন জজ সাহেবকে, কিন্তু এটা প্রমাণ কি করে করবেন আপনি? জয়সওয়ালবাবু, এই যে এখানে নোটের বান্ডিল রাখা হয়েছে, আচ্ছা, যেটা জশনকে হত্যা করার পর ওর ঘর থেকে উদ্ধার করা হয়েছিল, আগে এইটার আর ইওর অনার ভান্ডারী সাহেবের আঙুলের ফরেনসিক্স পরীক্ষা করার পর
যদি দুই জায়গাতেই ওই বিষের চিহ্ন পাওয়া যায় তাহলে এটা স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে এই হত্যাটা এইভাবেই হয়েছে। মিস্টার পাঠকের কথা অনুযায়ী টেস্ট রিপোর্টের ফলাফল আসা পর্যন্ত এই আদালত মুলতবি রইল। হ্যাঁ মিকা, এসো। মা, আমার মা। আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। তোমরা দুজন ছাড়া আমার কে আছে? এই আশায় তো আমি বেঁচে আছি। যদিও তোমরা দুজন আমার কাছে ছিলে না, কিন্তু আমি তোমাদের রোজ দেখতাম। মিহিকা, দেখো, ভুল তো সবাই করে থাকে, কিন্তু ভুলের পরে ক্ষমা আর প্রায়শ্চিত্তে অনেকটাই শক্তি থাকে। আর বিশেষভাবে এরকম সময় পরিবারকে তো সাথেই থাকতে হয়। আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার এইভাবে তোমাদের ছেড়ে যাওয়া উচিত হয়নি। না মা, এবার এই পরিবারকে পুরো করার জন্য শুধু মায়ারই খামতি আছে। ওই খামতিও খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে। এই ফরেনসিক রিপোর্ট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিষ ওই নোটে ছিল, আর না তো ওই মদের গ্লাসে যেটা মায়া নিয়ে এসেছিল। ওই ভিত্তির ওপর নির্ভর করে প্রসিকিউশনের কেস নিকেছিল। ভিত্তি বদলানো তো যেতে পারে, মানে আমি যেটা বলতে চাইছি ইওর অনার, যে এই দুই বোন বিষ গ্লাসে না দিলেও নোটে তো লাগাতেই পারে। জসওয়াল বাবু, সামান্য জ্ঞান এটা বলে যে আপনার পছন্দের জিনিস যদি আপনি কোনো একটা দোকানে না পান তাহলে সেটার খোঁজ অন্য কোনো দোকানে করা উচিত। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? আর দেখুন না, আপনার এখনো ওই দুই বোনের ওপর অভিযোগ আছে, সন্দেহ আছে, যেখানে ফুকন নিজের বক্তব্যে এটা বলে দিয়েছে যে ডক্টর আগা সে টাকা দিয়ে ওকে এই গ্লাসটা চুরি করতে বলেছিল। তারপরেও আপনি ভালো কথা মনে করালেন আপনি, থ্যাংক ইউ। ওই টাকা 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 ইওর অনার, আমি আরও একবার ফুকনকে কাঠগড়ায় ডাকতে চাই। হ্যাঁ, তো ফুকন, একটা কথা বলো, ডেসক্রাইব করে বিস্তৃতভাবে এটা বলো জজ সাহেবকে যে কি হয়েছিল, কিভাবে। আমি রাস্তার ওপর দাঁড়িয়েছিলাম, একটা গাড়ি এলো, পয়সা দিল, চলে গেল। আর ওই গাড়িতে আর কেউ ছিল না? না স্যার, আর কেউ ছিল না। না মানে ওর পাশের সিটে কেউ বা পিছনের সিটে কেউ? কেউ ছিল না স্যার। কেউ না, একটা লোকই ছিল। একজনই ছিল। তো তুমি কি ওই মানুষটার মুখ দেখেছিলে? হ্যাঁ, আমি দেখিনি, কিন্তু ডক্টর আকাশ আমাকে বলেছিলেন যে উনি নিজেই আসবেন। ডাক্তারের গাড়ির ওপর ডাক্তারের প্লাস চিহ্নও ছিল। কিন্তু যেরম ভাবে তুমি বলেছিলে ডক্টর আগাসে ওই ড্রাইভারের সিটে বসেছিল। আর কোথায় বসবে স্যার? পিছনের সিটে বসে থোড়েই গাড়ি চলে। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। ডক্টর আগাসে তো ড্রাইভারের সিটে বসেও গাড়ি চালাতে পারবে না ফুকন। ইওর অনার, ডক্টর আগাসে গাড়ি চালাতে পারেনি না। ইওর অনার, এই ডিভিডি ডক্টর আগাসে 19 ফেব্রুয়ারির দিন উনি মুম্বাইতে ছিলেনই না, উনি পাটনায় ছিলেন, একটা ডক্টরস কনফারেন্স অ্যাটেন্ড করছিলেন, আর এই ডিভিডিটাতে ওই কনফারেন্সের ভিডিও রেকর্ড করা আছে। ডক্টর আগাসে তো এখানে কেডি। আমি মিথ্যা বলছি না স্যার, আমি মিথ্যা বলছি না। উনি আমাকে বলেছিলেন উনি ডক্টর আকাশে। হ্যাঁ স্যার, ওই সময় ওই নামে SMS করেছিল। হ্যাঁ, আমার কাছে
ওই এসএমএস সেভ আছে। ইওর অনার, ফুকনের মোবাইল ফোনটা পুলিশ বাজেয়াপ্ত করেছে। আমি আদালতের কাছে আবেদন করছি যে ওনার মোবাইল ফোনটাই আদালতে নিয়ে আসা হোক। ইওর অনার, এই এসএমএস 17 ফেব্রুয়ারি পাঠানো হয়েছিল সকালে 11:10 আমি নিজেই তোমাকে প্রগতি ময়দানের বাইরের রাস্তায় টাকা দিতে আসবো, ডক্টর আগাশে। আমার বিশ্বাস রয়েছে ইওর অনার, যদি আমি ফোন করি এই নাম্বারটাতে তো জানতে পারা যাবে যে ওই ফোনটা ডক্টর আগাশের কিনা। দুর্ভাগ্যবশত ইওর অনার, নাম্বারটা ডিসকানেক্টেড। দুর্ভাগ্য আপনার। কি ভাবলেন আপনি? আপনি একটা ফোন করবেন আর খুনির ফোন এখানে বাজবে, মানে একটা গান বাজবে এখানে, আর আদালতে খুনি ধরা পড়বে, এরকমই ভেবেছিলেন আপনি? সিম কার্ড যতই ফেলে দেওয়া হোক, কিন্তু IMEI নাম্বারটা তো রয়েছে। IMEI? হ্যাঁ, আপনি জানেন না এটা? ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। বুঝলেন না? বুঝাচ্ছি আমি। যেরকম ভাবে গাড়ির নাম্বার প্লেট হয়ে থাকে, চাইলে ওই নাম্বার প্লেটটা বদলে দেওয়া যায়, গাড়ির আসল পরিচয় ওটার চেসি নাম্বার দিয়ে হয়, ঠিক সেরকমই সমস্ত এই হেঁটে চলে বেড়ানো দূরভাষ যন্ত্রের একটা খাস IMEI নাম্বার হয়, যেটা তার আসল পরিচয় হয়ে থাকে। আর ওই IMEI নাম্বারের সাহায্যে আমি খুঁজে বার করব যে এই ফোনটা ঠিক কার। অনুমতি চাইছি ইওর অনার। হাওলদার সাহেব, একটু এনাদের ফোনগুলো নিয়ে আসুন। ডক্টর সিঙ্গলেরটাও। এই নিন কেডি বাবু। ধন্যবাদ। পারফেক্ট ম্যাচ ইওর অনার। ডক্টর সিংহা। অর্ডার অর্ডার। ডক্টর সিংঘল, মিথ্যার পা হয় না, সে বেশি দূর পর্যন্ত কখনোই যেতে পারে না। আমাদের সৌভাগ্য আর আপনার দুর্ভাগ্য যে এখন এই মামলাটা জলের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। ফোনটা আপনার, আর আপনি ফুকনকে ওই এসএমএসটা পাঠিয়েছিলেন। আপনি গিয়েছিলেন ওখানে ডাক্তার সেজে ফুকনকে টাকা দিতে, আর আপনার কালো টাকার ভান্ডার থেকে আপনি একটা ছোট অংশ জশনকেও সেখান থেকে দিয়েছিলেন ভান্ডারীকে হত্যা করার জন্য। এটা কি ঠিক নাকি এটা ঠিক? আগে হ্যাঁ, ভান্ডারীকে আমি মেরেছি জশনের হাত দিয়ে। সাইলেন্স। এর জন্য আমি জশনকে 10 লাখ টাকা ব্ল্যাক মানিতে দিয়েছি, আর আমার প্ল্যান অনুসারে জশন ভান্ডারীর নোটে সায়ানাইড লাগিয়েছিল আর বান্ডিল বদলে দিয়েছিল। আর দ্বিতীয়ত, আপনি ফুকনকে দিয়ে ওই গ্লাসটা চুরি করিয়েছিলেন। আর যখন জশন এই কথাটা জানতে পারল, তার আগে যতক্ষণ না ও আপনার কথা ফাঁস করে দেয়, আপনি ওকেও হত্যা করে দিলেন। আমি এই কাজ করার জন্যে ফুকন আর জশনকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করেছি। ওদের বেশি টাকা দিয়ে বলেছিলাম যে দোষটা শুধু মায়ার উপরেই ফেলে, যাতে ওর জেল হয়। আর মেহেকার শরীর মায়ার সঙ্গে জুড়ে থাকার জন্য দুজনের অপারেশন করতে বাধ্য হয়, আর ওই অপারেশন আমি করি, শুধু আমি। খুবই দুঃখের বিষয় ডক্টর সিংঘল যে আপনি আপনার স্বার্থের জন্য, শুধুমাত্র একটা অপারেশনের জন্য আপনি লোকজনের প্রাণ নিলেন। এটা কোনো সাধারণ অপারেশন ছিল না, আমার জীবনের মেডিকেল প্রফেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।
এই ব্যতিক্রমী অপারেশনকে দেখার জন্য সারা পৃথিবীর মিডিয়া আর মেডিকেল কমিউনিটি সজাগ দৃষ্টি রেখেছিল এর ওপর। রাতারাতি আমি এক নামকরা ডাক্তার হয়ে গেলাম। টাকা, ইজ্জত, মান, সম্মান সবকিছুর দরজা খুলে গেল। একটা দরজা খুলে গেল আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, জেলের। হ্যাঁ হ্যাঁ, আর এটা খোলার জন্য আপনার খুবই সহযোগিতা রয়েছে ডক্টর সিংঘল। কি? হ্যাঁ, কেননা শুধুমাত্র একটা SMS এর সাহায্যে কারোর ফোনের IMEI নাম্বারটা খুঁজে বের করা এতটা সহজ নয়। ডক্টর সিংঘল, একটা পুরো পদ্ধতি হয় IMEI নাম্বারটা খুঁজে বার করার জন্য। এটা তো যখন আমি আপনাকে দেখলাম একটু ইতস্তত করছেন আপনি, তখন আমার কিছুটা সন্দেহ হলো, কিছুটা অনুমান হলো যে এই খেলাটার খেলোয়াড় আপনিই হবেন। তাহলে আপনি ওখানে ফোন নিয়ে কি করছিলেন অতক্ষণ ধরে? আপনি ওইটা আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ফুকনের মোবাইলে আমি গেম খেলছিলাম, আমার ওই ফেভারিট গেম একটা, ডিফেন্স রেজিস্ট্রি অনার। এই আদালত অমরনাথ ভান্ডারী আর যশন শ্রীবাস্তবের খুনের অপরাধে ডক্টর সিংহলকে অপরাধী শনাক্ত করে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মিস মায়া শাস্ত্রীকে এই অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠক সাহেব, আপনার এই জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে না, সিরিয়াসলি। এই যে IMEI এর একটা গেম খেললেন আপনি, আপনার মতন সিনিয়র লয়ারকে এটা শোভা দেয় না। দিস ইজ চিটিং, কেডি। জসওয়াল সাহেব, প্রেম আর যুদ্ধে সবকিছুই সঙ্গত। এখন ওখানে আপনি দেখুন, একজন স্বার্থপর করাপ্টেড ডক্টরের তার কৃতকর্মের জন্য সাজা মিলল, আর এই দেখুন সামনে 20 বছর পর বিচ্ছেদ হয়ে যাওয়া মা আর মেয়ের মধ্যে মিলন হচ্ছে। কত ভালোবাসা, কত স্নেহ। তো এখনো কি বলবেন আপনি এটা চিটিং, এটা রং? রাইট।